অসাধারণ এক ভালোবাসার কাহিনী নিয়ে তৈরি এই মুভিটি। বলছিলাম তাবাহি মুভির কথা। ইতিমধ্যে কিন্তু এই মুভিটার প্রথম খণ্ড আমরা দেখে ফেলেছি। বেশি কথা না বাড়িয়ে চলুন দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। সে আজ তাকে প্রপোজ করবে, কিন্তু রাফিকে সে পায় না, কারণ আজ তো রাভি হোস্টেল থেকে চলে গেছে। তো অম্বর অপেক্ষা করে দেখতে পায় নেহাও নেই তার সাথে, রাভিও নেই। কিন্তু কিছু জানার আগে অম্বরের বাবা ফোন করে। বাবার ফোন পেয়ে অম্বর দ্রুত হোস্টেলে ফিরে আসে। এসে দেখে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। অম্বর বলে, বাবা, আমি ভেবেছি তুমি আমার সাথে দেখা না করে কানাডা চলে যাবে। তার বাবা বলে, আহারে পাগল, তোমার সাথে দেখা না করে আমি কি যেতে পারি? অম্বরের হাতে তখন রাভির জন্য কেনা ফুলগুলো ছিল। এখন বাবার সামনে সে তো আর সেটা বলা যায় না, তাই সে বাবাকে ফুলগুলো ধরিয়ে দিয়ে বলে যেন এই ফুলগুলো সে বাবার জন্যই কিনেছে। বাবা খুশি মনে তার হাত থেকে ফুলটা নিয়ে নেয় ঠিকই, কিন্তু সেখান থেকে বেরোনোর সময় সেগুলো আবারও অম্বরের হাতে দিয়ে বলে, আমি তোমার বয়সটা পার করে এসেছি, ফুলটা যার জন্য কিনেছো তাকে দিয়ে দিও। কথাটা শুনে অম্বর একটু লজ্জা পেয়ে যায়। পরদিন সে আবারও একটা ফুলের তোড়া নিয়ে কলেজের বাইরে অপেক্ষা করতে শুরু করে, কিন্তু আজও রাভির দেখা পায় না। সে গতদিন অন্তত নেহাকে দেখেছিল, কিন্তু আজ তারও খোঁজ নেই। সেটা দেখে অম্বরের মনে একটু খটকা লাগে। সে ইন্দ্রকে ফোন করে রাভির খোঁজ নিতে বলে। কিছুক্ষণ পর ইন্দ্র তাকে ফোন করে জানায় আজ রাভির এঙ্গেজমেন্ট, নেহাও সেখানে গিয়েছে। কথাটা শোনা মাত্রই অম্বর রওনা হয়ে যায় রাভির বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে কোনো কিছু না ভেবে সোজা রাভির সামনে গিয়ে দাঁড়ায়। রাভি মনে করে সে হয়তো কোনো ডেলিভারি বয়, তাই সে অম্বরকে পাত্তা দেয় না। এর আগে রাভি কখনোই তাকে নোটিশ করেনি, তাই চিনতেও পারে না। তবে অম্বরের চুপচাপ দাঁড়িয়ে থাকাটা রাভির কাছে বেশ অদ্ভুত লাগে। সে কৌতূহলবশত জিজ্ঞেস করে, কে তুমি? অম্বর তখন কিছু না বলে শুধু রাভির ঝুমকাটার দিকে ইশারা করে, কারণ সেদিনও সে অম্বরের দেওয়া ঝুমকাটাই পরে তৈরি হয়েছিল। রাভি বুঝে যায় এটাই তার সেই গোপন প্রেমিক। বেচারি একেবারে হতবাক হয়ে যায়। এমন সময় তার বাবা সেখানে চলে আসে। লোকটা অম্বরকে দেখে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে তোমার কলেজের কোনো বন্ধু? রাভি তখন কিছু বুঝে উঠতে না পেরে বলে দেয়, না, আমি একে চিনি না। আসলে হঠাৎ করে অম্বর তার সামনে চলে আসাতে সে একটু ঘাবড়ে গিয়েছিল। কেমন রিয়াক্ট করা উচিত বুঝে উঠতে পারেনি। তাছাড়া সেদিন তার এঙ্গেজমেন্টও ছিল। সব মিলিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তো রাভি যখন অম্বরকে চিনতে অস্বীকার করে, তখন অম্বর ধরে নেয় রাভি তাকে ভালোবাসে না, তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। রাভির এমন রিয়াকশন সে মেনে নিতে পারে না। কষ্টে বুকটা ফেটে কান্না চলে আসে। আর সেখান থেকেই অম্বরের জীবনটা পুরোপুরি পাল্টে যায়। মনের কষ্ট দূর করার জন্য সে মদ খেতে শুরু করে, নেশায় ডোবে, রাভিকে ভোলার চেষ্টা করে। কিন্তু হাজার চেষ্টার পরও মেয়েটা তার মাথা থেকে বের হয় না। তার এমন অবস্থা দেখে তার বাবা এবং বন্ধুরা ভীষণ কষ্ট পায়। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, বন্ধুমহল মাতেই রাখতো, সে ছেলেটার মুখে আজ হাসির ছিটে ফোঁটা পর্যন্ত নেই। রাভির চিন্তায় বেচারা এত বাজে অবস্থা করে ফেলেছে যে সে রাস্তাঘাটেও মদ খেয়ে পড়ে থাকতে শুরু করে। একদিন তো সেন্সলেস হয়ে রুমের ভেতরে পড়েছিল। তখন তার বাবা এবং বন্ধুরা মিলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। এসব কথা ভাবতে ভাবতে একজন নার্স এসে ইন্দ্রকে বলে ডক্টর তার সাথে দেখা করতে চেয়েছে। এটা শুনে ইন্দ্র চলে যায় ডক্টরের চেম্বারে। সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আমরা অম্বরকে কবে বাড়ি নিয়ে যেতে পারবো? ডক্টর মন খারাপ করে উত্তর দেয়, হয়তো এবার আর তোমরা অম্বরকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। কথাটা শুনে ইন্দ্র মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, না ডাক্তার, আমি ওকে বাড়িতেই নিয়ে গিয়ে খুব ভালোভাবে দেখাশোনা করব, সবসময় চোখে চোখে রাখবো, এক ফোঁটাও মদ খেতে দেব না। দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে ওর সাথেই থাকবো, ও ঠিক সুস্থ হয়ে যাবে। কিন্তু ডক্টর বলে, না, এবার আর সেটা সম্ভব না। আনহেলদি লাইফস্টাইল আর অতিরিক্ত মদ খাওয়ার কারণে তার অর্গানগুলো এত বাজেভাবে ড্যামেজ হয়েছে, সেটা আর কোনোভাবেই ঠিক হওয়া সম্ভব না। বড়জোর আর 1 মাস বাঁচতে পারে। এ কথাটা শুনে ইন্দোর মনটাই ভেঙে যায়। মুখটা কালো করে রুম থেকে বেরিয়ে দেখে তার আরেক বন্ধু জাঙ্গি অম্বরের সাথে দেখা করতে হসপিটাল এসেছে। প্রথমে সে বেশ খুশি ছিল, কারণ ইন্দ্র তাকে জানিয়েছিল অম্বর এখন আগের তুলনায় সুস্থ। কিন্তু ডক্টরের বলা কথাগুলো জানার পর তার খুশিটা নিমেষেই বিলীন হয়ে যায়। দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। ততক্ষণে অম্বরের জ্ঞান ফিরে আসে। তখন ইন্দ্র আর জাঙ্গি গিয়ে তাকে বোঝায় এখন তার এসব খামখেয়ালি ছাড়া উচিত। একটা মেয়ের জন্য তাদের বন্ধুত্ব এভাবে দিনের পর দিন নিজেকে শেষ করে দেবে, এটা ইন্দ্ররা কেউই মানতে পারছিল না। এদিকে অম্বরও কোনোভাবে রাভিকে ভুলতে পারছিল না। কি করবে?
সে রাবির জন্য যে এতটাই পাগল ছিল যে রাবির হেঁটে যাওয়া রাস্তার ধুলো মুঠো ভরে এনে সেটাকে স্মৃতি হিসেবে নিজের কাছে যত্ন করে রেখে দেয়। একটা মানুষ কারোর প্রতি কতটা দুর্বল হলে এমন কাজ করতে পারে, নিশ্চয়ই ফিল করতে পারছেন। তার এসব পাগলামি দেখে ইন্দ্র রেগে গিয়ে বলে, তোমার কাছে নিজের জীবনের মূল্য নেই, বুঝলাম। তোমার বাবার জীবনের মূল্যটাও কি নেই? তোমার টেনশনে সে নিজেও ধুকে ধুকে মরছে। এটা শুনে অম্বরের মনটা খুব খারাপ হয়ে যায়। সে ইন্দ্রকে প্রমিস করে সে পরদিন থেকে সব বাজে অভ্যাস ছেড়ে দেবে, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবে। সেটা শুনে ইন্দ্র একটু শান্ত হয়। এরপর মাঝরাতে হঠাৎ অম্বরের বাবার ফোনে ইন্দ্রর ঘুম ভাঙে। অম্বরের বাবা তার কাছে অম্বরের ব্যাপারে জানতে চাইলে ইন্দ্র তার কাছে সত্যিটা লুকিয়ে গিয়ে বলে, অম্বর এখন অনেকটাই ভালো আছে, কালই হয়তো ডিসচার্জ করে দেবে। অম্বরের বাবা সেটা শুনে খুব খুশি হয়ে ফোনটা রেখে দেয়। এরপর ইন্দ্র অম্বরের বেডের কাছে গিয়ে দেখে অম্বর সেখানে নেই। তাকে পাহারা দিতে দিতে দুই বন্ধু ভুলবশত ঘুমিয়ে পড়েছিল, আর সেই সুযোগে অম্বর সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখে দুই বন্ধু খুব টেনশনে পড়ে যায়। তারা পুরো হসপিটালে অম্বরকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তার হদিশ পাওয়া যায় না। যাওয়ার সময় অম্বর ইন্দুর মানিব্যাগটাও নিয়ে গিয়েছিল। সেটা দেখে ইন্দু বুঝে যায় অম্বর নিশ্চয়ই বাইরে গিয়ে আবারও মদ কেনার চেষ্টা করছে। তাই তারা দুজনেই বাইরে বেরিয়ে অলিতে গলিতে তাদের বন্ধুকে খুঁজতে শুরু করে। এদিকে অম্বর একটা মদের দোকান থেকে বড় এক বোতল মদ কিনে খাচ্ছিল আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়ে। সৌভাগ্যবশত তার বন্ধুরা সঠিক সময়ে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। পরদিন একটা অদ্ভুত ব্যাপার ঘটে। রাফি হঠাৎ অম্বরের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। অম্বরের বাবা তাকে দেখে ভীষণ অবাক হয়। এর আগে যদিও তাদের কখনো দেখা হয়নি, তবে অম্বরের বাবা রাভিকে ভালোভাবেই চিনতো, তার ব্যাপারে সবকিছু জানতো। রাভি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, অম্বর ভালো আছে তো? লোকটা বলে, না, সে একেবারে ভালো নেই। এরপর সে অম্বরের অবস্থার ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে। রাভির কাছ থেকে কষ্ট পাওয়ার পর অম্বর অনেক বেশি ভেঙে পড়েছিল, তবে তার বন্ধুরা সবসময় তাকে আগলে রাখতো, যতটা সম্ভব তাকে চোখে চোখে রাখার চেষ্টা করত। তাদের কারণে অম্বরের মধ্যে বেঁচে থাকার কিছুটা ইচ্ছে তখনও কাজ করত। কিন্তু একটা পর্যায়ে ইন্দ্র আর জাগের ভালো জায়গায় চাকরি হয়ে যায়। তখন তারা আলাদা শহরে শিফট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা জানার পর অম্বর আরো বেশি ভেঙে পড়ে। তাকে বোঝার মতো, তার খেয়াল রাখার মতো যে দুটো মানুষ ছিল তারাও আজ তাকে ছেড়ে চলে যাচ্ছে। তবে সে নিজের কষ্টটা মনের ভেতরে লুকিয়ে রেখে তার বন্ধুদেরকে হাসি মুখে বিদায় জানায়। আর যাওয়ার সময় ইন্দ্রকে জিজ্ঞেস করে, যদি কখনো খারাপ পরিস্থিতিতে কারণে তোমার কাছে গিয়ে আশ্রয় চাই, তুমি কি আমাকে থাকতে দেবে? তার কথা শুনে ইন্দ্র ভীষণ কষ্ট পায়। অম্বরকে এ অবস্থায় ফেলে রেখে যেতে তার মনও সায় দিচ্ছিল না, কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না, তাই তাকে জীবনের সাথে এগিয়ে যেতে হবে। এরপর একদিন হঠাৎ অম্বর তার বাড়িতে গিয়ে ওঠে। তাকে দেখে ইন্দ্র ভীষণ খুশি হয়। সে ভেবেছিল তার বন্ধু হয়তো নিজেকে সামলে নিতে শুরু করেছে, কিন্তু পরক্ষণে তার ধারণা ভুল প্রমাণিত হয়। অম্বর তার কাছ থেকে ট্যাক্সির ভাড়া দেবে বলে কিছু টাকা নিয়ে হঠাৎ গায়েব হয়ে যায়। ইন্দ্র তখন অফিসিয়াল মিটিং এ ব্যস্ত ছিল, তাই সে অম্বরের দিকে খেয়াল করতে পারে না। কিন্তু তাকে নিয়েই ইন্দ্রর খুব টেনশন হচ্ছিল। মাঝরাতে হঠাৎ অম্বর নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। ইন্দ্র সেটা দেখে বুঝে যায় অম্বর একটুও বদলায়নি। তারপর থেকে অম্বর তার কাছেই থাকতে শুরু করে, আর ইন্দ্র তাকে নিজের ভাইয়ের মতো দেখাশোনা করতে থাকে। সে নেশা করে, কোথাও পড়ে থাকলেও ইন্দ্র গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসতো। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে দেখতো অম্বর রুমের অবস্থা নাজেহাল করে রেখেছে। তবুও সে কখনোই একটুও রাগ করেনি, বরং নিজ হাতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করত। সেই সাথে অম্বরকেও পরিপাটি রাখার চেষ্টা করত। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার দুই বন্ধু মিলে কিছু টিউশনের ব্যবস্থা করে দেয়। তারা লিফলেট ছাপিয়ে নিজেরাই পুরো শহর বিতরণ করে। তারা ভেবেছিল বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে অম্বর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেটাও হয় না। একাকিত্ব আর নেশা তাকে এতটাই গ্রাস করে নিয়েছিল যে দুনিয়ার কোনো খোঁজ তার ছিল না। মন বসিয়ে বাচ্চাগুলোকে পড়াতো, এটা নিয়ে প্রতিনিয়তই গার্জিয়ানরা ইন্দ্রর কাছে এসে কমপ্লেন করতো। একটা পর্যায়ে ওর টিউশন পড়ানো ছেড়ে দেয়, আর ইন্দ্রর কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়ে চলতে শুরু করে। চলা ঠিক নয়, মদের যোগান দিতে শুরু করে। রাবি সেসব শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, চরম অনুশোচনায় ভুগছিল। সেটা দেখে অম্বরের বাবা বলে, তুমি কষ্ট পেও না, এখন এখানে তোমার কোনো দোষ নেই। অম্বর কখনোই তোমাকে তার মনের কথা জানায়নি। ও ভেবেছিল ভালোবাসা শুধুমাত্র দূর থেকে ফিল করতে হয়, আর এটাই ছিল ওর সব থেকে বড় ভুল।
তখন রাভি বলে, আমিও সেদিন থেকে ওকে অনুভব করতে শুরু করেছিলাম, যেদিনও আমার সামনে সে নীরব ভাষায় সবকিছু বলেছিল। ওই দিনের পর থেকে রাভি তাকে খোঁজার অনেক চেষ্টা করেছে। প্রতিটা দিন কলেজে গিয়ে তার চোখ দুটো শুধু অম্বরকেই খুঁজে বেড়াতো। সে প্রতিটা জায়গায় যেত যেখানে অম্বর থাকতে পারে, কিন্তু কখনোই ছেলেটার সাথে তার দেখা হয়নি। অম্বরের খোঁজ করতে গিয়ে সে এটাও জানতে পারে যে সে বাদে কলেজের সবাই অম্বরের ভালোবাসার কথা জানে। তার ভালোবাসার গভীরতা জেনে রাভির মনটা তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেও একটু একটু করে অম্বরকে ভালোবাসতে শুরু করে। একটা পর্যায়ে সে নিজের এঙ্গেজমেন্টটা ভেঙে দেয়। এতে পরিবারে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু রাভি সেসবের তোয়াক্কা না করে শুধু অম্বরকেই খুঁজে বেড়ায়। একদিন সে মনের সাহস জুগিয়ে অম্বরের বাড়ির সামনে পর্যন্ত আসে, কিন্তু ভেতরে ঢোকার আগেই তার কাছে একটা কল আসে। তাকে জানানো হয় এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার কারণে ওই ছেলের বাড়ির লোকেরা তার বাবাকে অনেক ইনসাল্ট করেছে, যেটা তার বাবা সহ্য করতে পারেনি। সে হার্ট অ্যাটাক করেছে। রাভি সেটা শুনে ভীষণ কষ্ট পায়। একটা অদ্ভুত দোটানায় পড়ে যায় সে। এদিকে অম্বর আর অন্যদিকে বাবা, কাকে বেছে নেবে? সে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে সেদিন তার মনে হয়েছিল তাকে তার বাবাকে বেছে নেওয়া উচিত। তাই রাভি অম্বরের সাথে দেখা না করেই তার বাবার কাছে ফিরে যায়। হার্ট অ্যাটাকের কারণে তার বাবা প্যারালাইজড হয়ে যায়। তাই মেয়েটা পুরনো সবকিছু ভুলে বাবার সেবায় নিয়োজিত হয়ে যায়। কিন্তু একদিন তার বাবা তাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যায়। রাভি তখন ভীষণ একা হয়। সে আরো বেশি করে অম্বরকে মিস করতে শুরু করে। সে কারণে সেদিন সে আবারও অম্বরের বাড়িতে যায়। সবকিছু শোনার পর অম্বরের বাবা বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো। অম্বর অনেক দূরে চলে গেছে। সেটা শুনে রাভি বলে, আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। এরপর সে অম্বরের বাবার কাছ থেকে অম্বরের একটা ছবি নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে তাকে তো সে কখনো ঠিকভাবে দেখেওনি। অম্বরের বাবা তার কথা রাজি হলে রাভি দেয়াল থেকে অম্বরের একটা ছবি খুলে নিয়ে বের হয়ে আসে। এদিকে ইন্দ্র অম্বরের জন্য ওষুধ কিনছিল। এরই মাঝে হঠাৎ তার কাছে একটা কল আসে। কলটা পেয়ে ইন্দ্র ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সে দ্রুত গিয়ে জাগিকে জানায় রাভি আসছে। কথাটা শুনে জাগিও ভীষণ খুশি হয়। এতদিন পর তাদের বন্ধুর অপেক্ষার শেষ হতে চলেছে। তারা দুজন খুশির খবরটা অম্বরের সাথে শেয়ার করার জন্য রওনা হয়ে যায়। এমন সময় তারা দেখে হসপিটালের নার্সরা হন্তদন্ত হয়ে অম্বরকে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ইন্দুরা সেটা দেখে ভীষণ টেনশনে পড়ে যায়। ডক্টররা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যায় অম্বরকে বাঁচানোর জন্য। সেই মুহূর্তে ছেলেটা চোখের সামনে শুধুমাত্র রাভির চেহারাটাই দেখছিল, আর তার হাতের মুঠোয় বন্দি ছিল রাভির পায়ের সেই ধুলোগুলো। ডক্টর তার প্রাণপণ চেষ্টা করার পরেও শেষ রক্ষা হয় না। অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অম্বর। তখন তার হাত থেকে ধুলোগুলো পড়ে যায় মাটিতে। এরপর ডক্টর বাইরে এসে ইন্দ্রকে বিষয়টা জানালে তারা দুই বন্ধু দৌড়ে চলে যায় অম্বরের কাছে। তার নিথর দেহটা চোখের সামনে দেখে দুজনেই নির্বাক হয়ে যায়। এরই মাঝে ইন্দ্রর কাছে রাভির কল আসে। ইন্দ্র তখন ফোনটা নিয়ে গিয়ে অম্বরকে দেখায়, এতগুলো দিন পর তোর ভালোবাসা পূর্ণতা পেতে চলেছিল, কিন্তু সেটা নিজ চোখে দেখার বা উপভোগ করার সৌভাগ্য অম্বরের হলো না। ভাগ্যের কি নির্মম পরিহাস। দুই বন্ধু তখন অম্বরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রাভি হসপিটালে পৌঁছে যায়। সে ভেতরে গিয়ে ডক্টরকে অম্বরের ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর জানায় তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তার পরিবারের লোকেরা তাকে নিয়ে চলে গেছে। এটা শুনে রাভি একটু অবাক হয়, কারণ ইন্দ্রর সাথে যখন তার শেষবার কথা হয়েছিল তখন সে এমন কিছুই জানায়নি। তাই সে বারবার ইন্দ্রকে ফোন করতে শুরু করে, কিন্তু ইন্দ্র ফোনটা রিসিভ করে না। আসলে ইন্দ্র ইচ্ছাকৃতভাবে ডক্টরকে দিয়ে মিথ্যা কথা বলেছে, যাতে রাভি কখনোই এটা জানতে না পারে যে তার প্রত্যাখ্যানের কারণে তাদের বন্ধু মারা গেছে। কারণ ব্যাপারটা জানার পর বেচারি নিজেকে ক্ষমা করতে পারবে না। হয়তো অম্বরের খোঁজ না পাওয়াতে তার অনেক অভিমান হবে, কিন্তু সত্যি বলতে অভিমান নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অপরাধবোধ মানুষকে কাউকেই সুস্থভাবে বাঁচতে দেয় না। যাই হোক, অম্বরের বাবা খবর পাওয়ার সাথে সাথে হসপিটালে আসে। এরপর তারা সবাই মিলে অম্বরের লাশটা গাড়িতে তুলে সেখান থেকে রওনা হয়। রাভি তখনও ইন্দ্র আর অম্বরের বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু কেউ রেসপন্স করে না। তাই রাভি মনের ভেতর একরাশ অভিমান নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কয়েক বছর পর পার হয়ে যায়। রাভি নিজের ভাগ্য মেনে নিয়ে জীবনের স্রোতে গা ভাসায়, কিন্তু অম্বরের বন্ধুরা আজও তাকে ভুলতে পারেনি। তাদের পুরো হৃদয়টা জুড়ে তাদের বন্ধু অম্বর ঘর বেঁধে রয়েছে, হয়তো আজীবনই থেকে যাবে। এমন একটা
অদ্ভুত সুন্দর মুহূর্তে এসে গল্পটা শেষ হয়ে যায়। অনেকে মনে করে ভালোবাসা নীরবের সুন্দর, কিন্তু আমার মনে হয় নীরবতার থেকে প্রকাশ্যে ভালোবাসাটাই বেশি সুন্দর। অমর যদি সময় থাকতে তার ভালোবাসা প্রকাশ করার সাহস দেখাতো, তাহলে আজ হয়তো তার এই করুণ পরিণতি হতো না। তবে পুরো গল্পটায় অম্বরের আকাশ ছোঁয়া ভালোবাসার দিকে ফোকাস করা হলেও অন্য একটি জিনিস আমার মনে ছুঁয়ে গেছে। সেটা হলো অমর আর তার বন্ধুত্বের মধ্যকার সম্পর্ক। তাদের বন্ধুত্ব, এমন বন্ধুত্ব পেতে আসলে ভাগ্য লাগে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সে সাথে আজকের গল্পটা কেমন লাগলো সেটাও জানাবেন, কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের মূল্যবান মন্তব্যের। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।